একটা প্রশ্ন সুভাষিস দা, সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মিটাকে কে কন্ট্রোল করছে? কারণ আমরা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আইএসআই এর চট ঢুকে গেছে বাংলাদেশি আর্মির মধ্যে, ক্যান্টনমেন্টে অফিস করেছে। দেখো, এটা তো বিরাট বড় অ্যালিগেশন, মানে ইট ইজ এ ইন্টারন্যাশনাল অ্যালিগেশন দ্যাট হ্যাজ টু বি প্রুভড। মানে বাংলাদেশ আর্মির ভিতরে যদি চর থেকে থাকে আর ইচ্ছাকৃত সেই চরকে অ্যালাউ করে থাকে বাংলাদেশ আর্মি, তার মানে তো বলতে হবে ইট ইজ অলরেডি ইন দ্য স্টেট অফ কু। মানে অলরেডি এমন একটা জিনিস চলছে আর্মির ভিতরে উইচ ইজ নট অ্যাকচুয়াল আর্মি। তারা বারবার করে বলছেন ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর আইএসআই তাদের নিজের জায়গা নিয়ে অফিসিয়ালি। তো এই জিনিসটা হচ্ছে, মানে আমি বলবো অলরেডি ডিপ্লোম্যাটিক অসমোসিস হতে শুরু করেছে, মানে এক লেয়ার অন্য লেয়ারের সাথে মিশতে শুরু করেছে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের ফিউচারের পক্ষে একটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর। এবং যদি এটা হয়ে থাকে তার মানে ধরেই নেওয়া যেতে পারে যে বাংলাদেশ আর্মি ইজ দ্য সেকেন্ড টুল আফটার মোহাম্মদ ইউনুস, যাকে অলরেডি ইন্টারন্যাশনাল কভার আপ ইউজ করতে শুরু করেছে। তবে এটা বলা বাহুল্য যে আইএসআই কতটা এখন নিজে সেফ জোনে আছে সেটার ব্যাপারে একটা ডাউট আছে। তার কারণটা হচ্ছে আফগানিস্তান বর্ডার থেকে যে প্রেশারগুলো আসছে তাতে সেলফ সিকিউরিটি বা নিজের যে ইন্টারনাল সিকিউরিটি অফ পাকিস্তান সেটাই কিন্তু একটা স্টেকে আছে। এবং সেটাকে এখন তারা মার্জিনালাইজ করবে নাকি তারা বাংলাদেশ পেনিট্রেশন নিয়ে বেশি ভাববে, সেটা তাদের ডিপ্লোম্যাটিক ডিসিশন, তাদের স্ট্র্যাটেজিক টক। যদিও আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা খুব ইম্পর্টেন্ট একটা পেনিট্রেশন যদি করে থাকে তারা বাংলাদেশ আর্মির ভিতরে। বাংলাদেশ আর্মির ফিউচার, বাংলাদেশ আর্মির স্টেবিলিটির পক্ষে এটা ভয়ঙ্কর। দিস ইজ এ পয়জন। এমনকি কিছু কথা শোনাও যাচ্ছিল যে পাক আর্মি এসে নাকি বাংলাদেশ আর্মিকে ট্রেন করবে। দেখো, মিউচুয়াল ট্রেনিং যে কোনো ডেকোরেটেড আর্মির মধ্যে হয়। ইন্ডিয়ান আর্মিও বহু আর্মিকে ট্রেন করে, বহু আর্মির দ্বারাও ইন্ডিয়ান আর্মি ট্রেনিং। তাই বলে পাকিস্তান আর্মি যারা সন্ত্রাসের আতুরঘর হিসেবে ইতিমধ্যেই সুবিদিত গোটা বিশ্বে। দেখো, তুমি যেরকম স্টুডেন্ট হবে তুমি তো ওরমই টিচার খুঁজে খুঁজে বার করবে না। বাংলাদেশ আজকের ডেটে দাঁড়িয়ে পলিসি লেভেলে বলো, তুমি ডিপ্লোম্যাটিক লেভেলে বলো, তুমি মিলিটারি লেভেলে বলো, ওরা এমন ধরনের পার্টনার্স খুঁজে বেড়াচ্ছে যারা গ্লোবালি প্রচণ্ড মানে ধিক্কারজনক পার্টনার্স। এমন এমন ফ্রেন্ডসদের তারা কথা বলছে, এমন এমন অ্যালাইসদের তারা কথা বলছে। ইভেন মোহাম্মদ ইউনুস একটা অর্গানাইজেশনের কথা বলছে যেটা অলরেডি কি বহু দেশে ব্যান, বহু দেশে তাদের ব্যাপারে প্রশ্নচিহ্ন আছে। পয়েন্টটা হচ্ছে তারা কি ধরনের অ্যালাই তৈরি করছে বা তারা কি ধরনের অ্যালাই মার্কেট থেকে খুঁজে বার করছে নিজেদের জন্য, এখান থেকে প্রমাণিত যে তারা কতটা গ্লোবাল ডিপ্লোমেসিকে বুঝছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে এটা অবাক হবার কিছু নেই যে তারা যদি পাকিস্তান আর্মির সাথে অ্যালাই করে, কারণ কোনো ডেকোরেটেড আর্মি এই আনস্টেবল পজিশনে বাংলাদেশ আর্মিকে ট্রেন করতে যাবে না, কারণ ইন্টারন্যাশনাল তাদের উপরে চোখ আছে, নজর আছে। বাংলাদেশকে আগে পলিটিক্যালি স্টেবল হতে হবে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি আগেও বলেছি, ক্রেশে যখন বাচ্চা থাকে মা বাবা থাকে না, তখন কিছু আন্টি থাকে, কিছু টিচার্স থাকে, কিছু গভর্নেন্স থাকে যারা তাদেরকে দেখাশুনো করে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই ক্রেশের বাচ্চাদের অরিজিনাল মা বাবা কিন্তু এরা নয়। তার মানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট অফ এ কান্ট্রি ইজ এ ইলেক্টেড গভর্নমেন্ট অফ এ কান্ট্রি। আর একটা গভর্নমেন্ট যদি ইলেক্টেড না হয়, ইন্টারিম থাকে, তার লিমিটেশন অফ ডিউটিজ আছে, তার এক্সিকিউশন মেথোডোলজি, দায়বদ্ধতা নেই। এটা সবথেকে বড় কথা, জনগণের উপর কোনো দায়বদ্ধতা একদম। এবং শুধুমাত্র এই যে আমি একটা জিনিস খুব অবাক লাগছে যেটা এক্ষুনি তুমি বললে মোহাম্মদ ইউনুসের কথা, গত 3-4 মাস ধরে যে ন্যারেটিভটা উনি সেট করছেন সেটা কিন্তু পুরোটাই হচ্ছে টক বেসড পলিটিক্স। মানে কথা, আমি মিডিয়ার সামনে এসে কথা বলবো, ওখানে গিয়ে কথা বলবো, সেখানে গিয়ে কথা বলবো। ওয়্যার ইজ দ্য পলিসি, ওয়্যার ইজ দ্য গাইডলাইন? আমি কাল কি করবে বাংলাদেশ, ভুলে যান ইন্ডিয়াকে, ভুলে যান বাকি লোকজনকে, ভুলে যান মিলিটারি কু, কালকে কি করবে এরা? কালকে বাংলাদেশের ইকোনমি কোথায় যাবে? ওয়্যার ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি? তারা কি আগামী দিনে করতে যাচ্ছে? আমরা কালকেই আলোচনা করছিলাম যে একটা রিপোর্ট এসছে আইএমএফ এর, এবং সেখান থেকে বলা হচ্ছে যে গত কয়েক মাসে বাংলাদেশের অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। যে সমস্ত ইকোনমি, যে সব পভার্টি লেভেল অনেকটা কমিয়ে এনেছিলেন শেখ হাসিনা 23 সাল পর্যন্ত, সেটা তো ছেড়েই দিন, বেশ কিছু যেগুলো রপ্তানিমুখী যে শিল্প প্রতিষ্ঠান সেগুলো সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি আরও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়েছেন, যেটা শেখ হাসিনার আমলে তিনি নিতে গিয়ে বারবার আলোচনা করেছেন, মিটিং করেছেন, সেটা অতি সহজেই মোহাম্মদ ইউনুস ঋণ নিয়ে ফেলছেন। তাহলে কি অন্য কোনো ভাবনা? আমরা এই জায়গাটাতে এবার আলোচনায় আসবো যে কি হতে চলেছে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি। এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে যে তাহলে প্রশ্নটা এখান থেকে উঠে আসছে, মোহাম্মদ ইউনুস তার উপরে কি কোনো আঘাত আসতে পারে? কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে বাংলাদেশের মিলিটারি কিন্তু অতীতে এরকম ঘটনা ঘটিয়েছে।
অবাস্তবিক কথা নয়। বাংলাদেশের ইতিহাস ঘাটলে বা পলিটিক্যাল বিভিন্ন রকম অ্যালগোরিদম ঘাটলে বোঝা যায় বাংলাদেশে এই ধরনের কালচার ইজ নট নিউ। বাংলাদেশে যে মানুষটা তাদের স্বাধীনতা এনে দিল তাকে তার বাড়িতেই মেরে ফেলেছে এবং তার আর্মির লোকেরাই মেরেছে। পয়েন্টটা হচ্ছে এই ধরনের কালচার তারা দিনকে দিন প্র্যাকটিস করে। সুতরাং মোহাম্মদ ইউনূস যদি সেটা ভেবে ভয় পেয়ে থাকে, এটা কোনো আনসার্টেন ভয় আমি বলবো না, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে এ ধরনের ভয় পাওয়ার পিছনে তো কোনো কারণ থাকবে, বিকজ মোহাম্মদ ইউনূস ইজ অলসো নট আ পার্সোনাল হিউম্যান বিং। উনার পিছনে একটা বিরাট বড় ব্যাকআপ আছে। এই ব্যাকআপটা যেটা আছে সেই ব্যাকআপটা আইদার উনার হাত ছেড়ে দিচ্ছে, ব্যাকআপটা হয়তো নিজের টার্মিনাল চেঞ্জ করছে, মানে নট নেসেসারিলি যে স্পন্সর আজকে তোমাকে স্পন্সর করছে ফর ডুইং এ সার্টেন কাইন্ড অফ ওয়ার্ক, কালকে সেই স্পন্সর তোমাকে আবার স্পন্সর করবে বা অন্য কাউকেও করতে পারে যদি সে বেটার ঘুটি হয়। সুতরাং এটা পুরোপুরি একটা চেস খেলার মতো। আজকে আমি একটা ঘুটির উপরে নিজের দাবি ধরবো, কালকে আমার আই ক্যান চেঞ্জ দ্য পন। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস হয়তো বুঝতে পারছে তার রেলেভেন্স ইন বাংলাদেশ পলিটিক্স কমতে থাকছে, আর যার রেলেভেন্স পলিটিক্সে কমতে থাকে সেই মানুষটা খুব একটা ইজি টার্গেটে কনভার্ট হয়ে যায়। অ্যান্ড এই ইজি টার্গেটে কনভার্ট করার পিছনে আরেকটা কারণ হতে পারে যে মোহাম্মদ ইউনূস একটা অ্যাডভাইজারি রোল, একটাকে তো বুঝতে হবে পলিটিক্যাল ওনারশিপ যেমন উনার নেই, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিও নেই যে তাকে ওন করছে। বোথ সাইডে কিন্তু ইজ এ অরফান সিস্টেম, মানে কেউ কাউকে বলবে না যে, কোনো পার্টি বলবে না যে মোহাম্মদ ইউনূস আমার লোক, আই উইল প্রোটেক্ট হিম। উল্টোটা মোহাম্মদ ইউনূসও কিন্তু কোনো পার্টির কালার নেবে না। যে মুহূর্তে উনি কোনো পার্টির কালার নেবেন, উনার যে জনসংখ্যাটা আছে ওনাকে সাপোর্ট করছে সেটা সঙ্গে সঙ্গে চূর্ণ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, কারণ সেখানে তো পলিটিক্যাল ডিফারেন্সেস আছে। সুতরাং মোহাম্মদ ইউনূস এমন একটা বাঘের পিঠে চড়ে উনি দৌড়চ্ছেন যে বাঘটা তাকে যে কোনো মুহূর্তে গিলে ফেলতে পারে। এবং এইটাকে যদি আমরা মাথায় রেখে আগামী দিনের কথা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে মোহাম্মদ ইউনূসকে যদি অ্যাসাসিনেট করার প্ল্যান বাংলাদেশ আর্মি কোনো কারণে করে থাকে বা কোনো ইন্টারন্যাশনাল এজেন্সিস করে থাকে বা কোনো একটা কর্পোরেট অর্গানাইজেশন ফান্ড, এই ধরনের যদি ঘটনা তার মাথায় ঢুকে থাকে, আমি বলবো এটাকে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। কারণ লুকিং অ্যাট দ্য সিনারিও, বাংলাদেশ এখন একটা ওপেন টেরিটরি, যেখানে বিদেশি শক্তিরা ঢুকতে চাইছে, যেখানে তার ইন্টারনাল শক্তিরা রিবেল করতে চাইবে, যে কোনো মুহূর্তে করতে চাইবে, যেখানে তার পলিটিক্যাল পাওয়াররা কেউ আবার করে পাওয়ারে ফিরতে চাইছে। এরকম হতে পারে যে অলরেডি পাওয়ারে ছিল, দ্য লাস্ট ইলেক্টেড গভর্নমেন্ট, সেও কন্টিনিউ করছে। সো ইন অল দ্য সিনারিওস ভীষণ ভালনারেবল একটা সিনারিও চলছে। তো সেখানে মোহাম্মদ ইউনূস যদি উনি ভেবে থাকেন যে হি ইজ এ ইজি ভিকটিম, এই পসিবিলিটি কিন্তু উনি এত টাকা ঋণ নিলেন কেন হঠাৎ করে বিশ্ব ব্যাংকের কাছ থেকে? দেখো, আমি ক্ষুদ্র মাথায় একটা জিনিস শুনেছিলাম যে ব্যাংক থেকে যারা লোন পাইয়ে দেয় তারাও কিছু একটা পার্সেন্টেজ পায়, এরকম একটা শুনেছিলাম। আমি জানি না সেটা আন্তর্জাতিক মহলে কতটা ভ্যালিড, ইন্টারন্যাশনালি টাকা ট্রানজাকশনে কতটা ভ্যালিড, সেটা তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু একটা কথা বলতে পারি, মোহাম্মদ ইউনূস যেভাবে ঋণগ্রস্ত করছে বাংলাদেশকে আবার করে, সেটা কিন্তু অ্যাজ এ ইকোনমিস্ট আমার কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে।